হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি প্র্যাকটিস সেট বইয়ের সেট 2 করব, ম্যাথের সেকশনটা। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যান। ভালো ভালো পিডিএফ আপলোড করা হয়। নেক্সট, 3 কোশ্চেন। পি কিউ এর দ্বিগুণ কর্মক্ষম যদি কিউ কোনো কাজ একা 12 দিনে করতে পারে, তবে সেই কাজ পি এবং কিউ দুজনে মিলে কত দিনে শেষ করবে? তো এখানে দেখো পি বাই কিউ, তো এখানে বলে দিয়েছে পি আর পি কিউ এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে কিউ যদি 1 হয়, পি হবে 2। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি বলে দিয়েছে। যদি কিউ একা 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক তাহলে আমি বের করে নিতে পারবো এফিসিয়েন্সি ইন্টু 12 দিন, তাহলে হচ্ছে টোটাল 12 ইউনিট কাজ। এবারে এই 12 ইউনিট কাজ যদি পি আর কিউ মিলে করে, তাহলে কত সময় লাগবে? সময় লাগবে পি অ্যান্ড কিউ মিলে, তো এফিসিয়েন্সি কত? 2 + 1, তার মানে হচ্ছে 12/3, মানে 4 দিন সময় লাগবে। সি দাগের অপশন সঠিক। নেক্সট, 4 কোশ্চেন। এই সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো। তো এই সংখ্যাগুলি ফার্স্টে ক্রমবর্ধমান আকারে লেখো। ফার্স্ট কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7খানা সংখ্যা, তাহলে 1 ফার্স্ট লিখলাম, তারপরে 3, তারপরে 5, তারপরে কি আসবে? 6, তারপরে 9, তারপরে 11, আর শেষে আসবে হচ্ছে 19। তো দেখো এখানে যে মাঝখানে যে সংখ্যাটা সেটাই কিন্তু মধ্যমা হবে, তাহলে এখানে মাঝখানের সংখ্যাটা বলতে এই 6, তাহলে মধ্যমা হবে 6। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট, 14 কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোন ভগ্নাংশটি বৃহত্তম? তো আমরা কিভাবে করব? 3/2, তার সঙ্গে ফার্স্ট আমি 7/3 কম্পেয়ার করবো, তাহলে এখানে যদি গুণ করে দিই, এখানে 9 আসলো, আর 2কে 7 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে আসলো 14। তাহলে এটা বড় আসছে, তাহলে 7/3-এর সঙ্গে আবার 5/4-এর কম্পেয়ার করবো, তাহলে এখানে 4 7 28, আর এর সঙ্গে যদি 5 গুণ করি 3-এর সাথে, তাহলে এখানে কত আসবে? 15। তাহলে আবার সেই 7/3ই বড় হচ্ছে, তো এর সঙ্গে আবার এবারে 7/2 কম্পেয়ার করব, তো 7 × 2 = 14, আর 3 7 21। তো এবারে কিন্তু এইটা বড় আসে, তাহলে সবার থেকে বড় যেটা সেটা হচ্ছে 7/2। তো সি দাগের অপশন এখানে সঠিক। এছাড়া এইভাবেও করা যায়, 3/2 মানে হচ্ছে 1.5, 7/3 মানে কি তোমার 3 × 2 = 6, আর মানে বেসিক্যালি পয়েন্টের আকারে করেও করা যাবে, তবে সব থেকে সহজ যেটা এইটাই হবে। ঠিক আছে, তো এখানে 3 × 2 = 6, আর এখানে 3 × 3 = 9, মানে এরকম ভাবে করলেও হবে। নেক্সট, 15 কোশ্চেন। এখানে বলছে আরিয়ান মিউচুয়াল ফান্ডে 72,318 টাকা বিনিয়োগ করে, যেটি তার বার্ষিক আয়ের 17%। তার মাসিক আয় কত? তো এখানে দেখো সে 17%, বার্ষিক আয়ের 17% বিনিয়োগ করছে, যেটা কি টাকার মূল্যে 72,318 টাকা, তাই তো? তাহলে 100% মানে হচ্ছে কি বার্ষিক আয়। বার্ষিক আয় তাহলে কত হচ্ছে? 100% মানে হচ্ছে 72318/17 ইন্টু 100। তো যদি 17 দিয়ে কাটি, 4 × 7 = 68, 43 আসলো, তাহলে 17 × 2 = 34, মানে হচ্ছে 91 আসলো এখানে। তো 5 × 17 = 85, 85 আসলে আবার 64 চলে 68 চলে আসছে, তো 4 × 17 = 68, তো 425400 এটা আসলো বার্ষিক আয়। এবারে বলেছে মাসিক আয়। তো মাসিক আয় কি আসবে? যেটা এসছে সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দিয়ে ভাগ করলে 3 × 36, তারপরে 65, 5 × 60, তারপরে আসলো কি 54 আসছে, তাহলে 4 4 × 48, তাহলে আবার 60 আসছে, 5 × 60, আর শূন্য পড়ে আছে, তাহলে 35450 এত টাকা। এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 18 কোশ্চেন। এখানে বলছে কি মূল বিন্দু থেকে লাইন সমীকরণ যদি এত হয়, এর দূরত্ব নির্ণয় করো। ধরো একটা গ্রাফ পেপার, এখানে আমি একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকলাম। তো এখান থেকে ধরো একটা লাইন, ঠিক আছে, এটা একটা লাইন। এবারে মূল বিন্দু ধরো এইটা, তো এটার থেকে আমাদের
এই লাইনটা দূরত্ব বের করতে বলেছে। তাহলে দূরত্ব কিভাবে বের করব? লম্ব দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি লম্ব টানি, ধরো এটা লম্ব টানলাম, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। তো এইটার বের করার সূত্র কি? এই দূরত্বটা বের করার সূত্র, এই যে রেড কালারে এটা সূত্র হচ্ছে দূরত্ব, লম্ব দূরত্ব ইকুয়ালস টু, এই যে লাইনের যে সমীকরণ সেটা কি, 4x + 3y, এখানে মাইনাসটা আমি এদিকে নিয়ে আসলাম, ইকুয়ালস টু 0। তো এটা লেখো, এখানে মড দিতে হবে, মানে যেহেতু দূরত্ব কখনো মাইনাস হতে পারে না তাই জন্য মড দিলাম। তাহলে 4x এর জায়গায় মূল বিন্দু বসবে, মূল বিন্দু কত, 0,0, ঠিক আছে। তো x এর জায়গায় 0 প্লাস y এর জায়গায় 0 -6, আর নিচে 4² মানে এই যে x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল। তো এখানে যদি আমি করি, ওপরে -6 আর নিচে আসছে কত, √16 + 9। তো এটা আসবে হচ্ছে, ওপরে 6 আসছে কারণ মড আছে বলে, আর নিচে 5 আসছে, তাহলে 6/5 হবে অ্যান্সার। ডি দাগের অপশন সঠিক। নেক্সট 19-এর দাগের কোশ্চেন। এখানে দেখো কি বলছে, যে এইটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা আগে ফার্স্ট জানতে হবে যে এই ধরো একটা XY অ্যাক্সিস, ঠিক আছে। তো এখানে ধরো একটা বৃত্ত আছে, আর এই বৃত্তের কেন্দ্র ধরো আমি এটা নাম দিলাম G,F, কেন্দ্রটা, আর মূল বিন্দু হচ্ছে এখানে 0,0। তো এই যে বৃত্তটা আছে, এর যে জেনারেল সমীকরণটা কি, x² + y² প্লাস এখানে 2gx প্লাস 2fy প্লাস প্লাস c ইকুয়ালস টু 0। দেখো এখানে g আর f, এখানে যে বৃত্তের মানে যে কেন্দ্র সেটা কিন্তু এখানে আছে, g আর f। আচ্ছা, তাহলে এই যে সমীকরণ আছে এর সঙ্গে আমাদের তুলনা করতে হবে হচ্ছে যেটা দেওয়া আছে, x² + y² প্লাস 7x প্লাস 4y প্লাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখানে দেখো x এর যে কোফিসিয়েন্ট সেটা কি, g 2g ইকুয়ালস টু, এখানে দেওয়া আছে কত, 7। তাহলে তুলনা করছি এই দুটো ইকুয়েশনকে, তাহলে এখান থেকে জিটা আসছে কত, 7/2। আচ্ছা, আবার y এর যে কোফিসিয়েন্ট 2f, সেটার সঙ্গে আমরা সমান করতে পারবো 4, তাহলে f ইকুয়ালস টু আসবে হচ্ছে 4/2, মানে এখানে 2 আসলো, ঠিক আছে। তো আর সিটা আমরা দেখে নিতে পারি, এখানে সি আছে, এইটা সি সমান তাহলে 9 আসলো। এবার বৃত্তের যে ব্যাসার্ধ সেটার সূত্র কি, যদি বৃত্তের ব্যাসার্ধ আর ধরি, তাহলে এটা সূত্র হবে √g² প্লাস f² মাইনাস c। তাহলে এখানে √g কত, g এখানে 7/2, তো জি এর স্কোয়ার যদি করি তাহলে 49/2, আমি এখানে আলাদা করে করে নিচ্ছি, 49/2 জি এর, সরি 49/4 হবে, প্লাস এফ এর যে স্কোয়ার যদি করি তাহলে এখানে 4 আসলো, আর মাইনাস সি মানে এখানে 9। তো যদি আমি এটা ইকুয়েশন সলভ করি তাহলে 4, 49 প্লাস 16 মাইনাস 9, তাহলে কি আসবে এখান থেকে, বিয়োগ করো, তাহলে 40 মাইনাস 16 মানে 56/4 আসবে, তাই তো। তো 56/4 আমি তাহলে এখানে লিখতে পারি কি, আচ্ছা এই জায়গাটা একটা ভুল হয়েছে, ঠিক আছে, এই জায়গাটায় 36 আসবে, এই 4 দিয়ে 9কেও গুণ করতে হবে, তাহলে 36 আসবে এখানটায়। তাহলে কি হবে, তো 49, আচ্ছা 16কে যদি আমি 36 দিয়ে বিয়োগ করে দিই তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 20 আসবে। তাহলে তাহলে -20, এটা যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে 49 - 20 আসবে কত, 29/4, মানে √29/2 আসবে। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 23 দাগের কোশ্চেনে কি বলছে, দেওয়ালের মধ্যে হেলানো একটি মই ভূমির থেকে 60 ডিগ্রি কোণ করে আছে। তার মানে কি, দেওয়াল যদি এইটা হয় আর এটা ভূমি, তো এটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। এবার বলেছে যদি মইয়ের দৈর্ঘ্য, মানে এখান থেকে এইটার যে দৈর্ঘ্য এটা হচ্ছে 19 মিটার হয়,
তবে মইটির তলদেশ থেকে দেওয়ালের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা এখান থেকে এই অবধি যে ডিস্টেন্স সেইটা আমাদের বের করতে হবে। তো একটা নিয়ম জানতে হবে। এখানে দেখো 60 যদি এখানে হয় তাহলে এটা 90, এই জায়গাটা 90, আর এটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, ঠিক আছে? তো 30 ডিগ্রি সামনের যে বাহুটা, মানে এই বাহুটা, এটা হবে হচ্ছে যদি এ ধরি তাহলে 60-এর সামনে যে বাহুটা, মানে এই বাহুটা, এটা হবে হচ্ছে a√3, আর 90-এর সামনে যে বাহুটা, মানে এই বাহুটা হবে হচ্ছে 2a। তো এটা মনে রাখলে খুব সহজেই আমরা করতে পারবো। তো তাহলে দেখো এখানে এই 2a সমান আমরা কি লিখতে পারি, এখানে 19 বলে দেওয়া আছে, 19 মিটার। তো এ সমান আমরা লিখতে পারি 19/2। তাহলে বলেছে কি যে আমাদের এই বাহুটা বের করতে হবে, তাই তো? তো 30-এর সামনে আছে মানে এ, তাহলে এ মানেই হচ্ছে এই 19/2, মানে কত, 9 দুগুণ 18.5, মানে 9.5 মিটার হবে এই হচ্ছে দেওয়াল থেকে মইয়ের ভূমির দূরত্ব। নেক্সট 24 কোশ্চেন। এখানে বলছে দেখো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই তথ্যটির সংখ্যা গুরুমান বের করো। তো সংখ্যা গুরু মানে কি বলতো, এই যে কমা দিয়ে যে সমস্ত সংখ্যাগুলো লেখা আছে তার মধ্যে যে সংখ্যাটা বেশিবার এসছে। তো এখানে দেখো 2√3, তারপরে √4, তারপরে 5√2, 4√3, আর 8⁻1/3, মানে 1/3। তো এখান থেকে আমি যেটা আসছে দেখো 2√3, এখানে যদি √4 আছে তাকে আমি যদি 2 লিখি, সেটা লেখা যেতে পারে 5√2, 4√3, আর এটাকেও কিন্তু আমি আবার 2 লিখতে পারি। তো তাহলে দেখো 2 কিন্তু 3বার চলে এসেছে। সুতরাং এখানে সংখ্যাগুরু যেটা হবে সেটা হচ্ছে এইটা হবে, মানে অপশানে যেটা দেওয়া আছে তার মধ্যে এ দাগের অপশানটা সঠিক হবে। নেক্সট 28 দাগের কোশ্চেন। এখানে এই সমীকরণ দেওয়া আছে এবং বলেছে বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান নির্ণয় করো। তো আগের দিনই আমরা এরকম ধরনের অঙ্ক করেছিলাম আগের সেটটায়। তো এখানে যদি জেনারেল সমীকরণ যেটা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হয় এবং এদের এই সমীকরণে যদি বীজ আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা মানে দুটো বীজের গুণফল কি আসবে, সি, এই যে সি বাই এ আসবে। তো এই সমীকরণ থেকে কম্পেয়ার করে আমি দেখি সি এখানে কত, সি হচ্ছে এটা 10টার দিকে নিয়ে যাও, তাহলে x² মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো সি মানে হচ্ছে কে মাইনাস 10, আর এখানে এ মানে হচ্ছে কত, এখানে x² কোফিশিয়েন্ট 1, তাহলে এখানে মানটা বসিয়ে দাও কে মাইনাস 1। আচ্ছা, এখানে গুণফল কিন্তু বলে দেওয়া আছে, মানে আলফা বিটার মান বলে দেওয়া আছে -2, তো এখানে -2 লিখে দিলাম বাই, এটা 10 আসবে, বাই 1। তো তার মানে কে ইকুয়ালস টু এদিকে 10 -2, মানে কে ইকুয়ালস টু 8 হবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 29 দাগের কোশ্চেন। একই খুঁটির ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3:√3 হলে সূর্যের উন্নতি কোণ হবে কত? তো এখানে দেখো এইটা দিলাম, তো এটা ধরো খুঁটি। তো এখানে যদি সূর্য উঠে থাকে তাহলে ছায়াটা পড়ছে নিশ্চয়ই এই জায়গাটায়, তাহলে উন্নতি কোণ মানে এই কোণটা কত হবে? তো ছায়ার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এখানে ধরো 3x ধরলাম এটা, আর √3x, মানে ছায়ার দৈর্ঘ্য এখানে 3x এইটা, আর উচ্চতা হচ্ছে √3x। তাহলে এটা যদি আমি থিটা ধরি উন্নতি কোণ, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আসবে কি লম্ব বাই ভূমি, মানে √3x/3x। তাহলে এক্স এক্স কেটে গেল, √3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে এখানে আসবে কি 1/√3। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এটার মান কত, ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে 30 ডিগ্রি। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 33 দাগের কোশ্চেন। এখানে বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 4√2 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তো এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তো এই সমকোণী সমদ্বিবাহু মানে এই বাহু আর এই বাহু কিন্তু সেম। তো কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 4√2, আর এটাও 4√2 বলে দিয়েছে। তাহলে আমাদের এইটার মান বের করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের
সূত্রটা কি আসবে, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এক্স স্কোয়ার, অতিভুজ এইটা এক্স স্কোয়ার, আর 4√2 তার হোল স্কোয়ার প্লাস 4√2 তার হোল স্কোয়ার। তাহলে এটা যোগ করলে 2 আসলো, ইন্টু এখানে আসবে কি 4, 4 4 16 ইন্টু 2, মানে এখানে 4×64 হবে। তাহলে এক্স স্কোয়ার মানে এইটা, তাহলে এক্স ইকুয়ালস টু কত, এটা আসবে হচ্ছে 8 আসবে। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 34 দাগের কোশ্চেন। এখানে দেখো 26টা প্রশ্নের প্রতিটি মানে 26টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয় এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়। যদি কোনো কোনো প্রার্থী সবগুলি প্রশ্নের উত্তর করে 0 পেয়ে থাকে, তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করেছিল। তো এখানে রাইট অ্যান্সার আর রং অ্যান্সার, ঠিক আছে। তো আমরা অ্যালিগেশনের মাধ্যমে করব। তো দেখো এখানে 26টা কোশ্চেন, আর যদি তো এখানে যদি 5 দিয়ে আমি গুণ করি, তো এখানে 130 আসবে। তো এটা যেহেতু মানে ভুল হওয়ার জন্য নাম্বার কেটে যাচ্ছে, তো এখানে মাইনাস দিয়ে লিখলাম -130। তো এবার 26 ইন্টু যদি সঠিক অ্যান্সার দেওয়া হয় প্রত্যেকটাই, তাহলে 8 দিয়ে গুণ করলে কত আসবে, 148। সরি, এখানে 8 2 16 আর 48, মানে 208 আসবে, প্লাস 208। এবারে এখানে বলেছে যে সে যদি সব কটা উত্তর দিয়ে 0 পায়, তাহলে তার এখানে 0 লিখলাম, এখান থেকে এটা বিয়োগ করলে এখানে আসছে 208, আর 0 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি আসবে, 0 মাইনাস মাইনাস 130, মানে 130 আসবে। তো এটা 2 দিয়ে কাটলাম, এখানে আসবে 13 ইন্টু 5, এটা 2 দিয়ে কাটলে এখানে 104। আবার যদি 13 দিয়ে কাটি, তাহলে এখানে 13 দিয়ে কাটলাম, এটা 13 দিয়ে কাটলে 8 আসবে। তাহলে কি আসছে, 5:8। তো এখানে দেখো এটা যেটা আসলো, এটা হচ্ছে প্রশ্নের সংখ্যার অনুপাত আসলো। কতগুলো ঠিক অ্যান্সার করেছে সেটার অনুপাত 5, আর কতগুলো ভুল করেছে সেটার অনুপাত হচ্ছে কত, 8। তো 5 আর 8 যোগ করলে এখানে 13, 13 সমতুল্য 26টি কোশ্চেন দেওয়া আছে। তো কাটাকুটি করলে 1 সমতুল্য 2। তাহলে সঠিক অ্যান্সারেরটা চেয়েছে আমাদের, সঠিক অ্যান্সারের সংখ্যা তাহলে কত হবে, 5 অনুপাত সমতুল্য 2 ইন্টু 5, মানে 10টি অ্যান্সার, 10টি কোশ্চেন ঠিক করেছে। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 39 দাগের কোশ্চেন। একটি বাঁদর একটি খুঁটিতে 6 মিটার উঠে পরের মিনিটে 3 মিটার পিছলে যায়। যদি খুঁটিটি 60 মিটার লম্বা হয়, তাহলে খুঁটিটির ওপরে পৌঁছাতে বাঁদরটি কত সময় লাগবে। তো একটা খুঁটি আছে 60 মিটার লম্বা। তো প্রথম মিনিটে সে এই বাঁদরটি মানে 6 মিটার উপরে উঠছে, এটা মিনিট, এই মিটার্স, ঠিক আছে। তাহলে প্রথম মিনিটে 6 মিটার উপরে উঠছে, আর পরের মিনিটেই আবার 3 মিটার নিচে নেমে আসছে। তাহলে মেন ব্যাপারটা কি, 1 মিনিটে 6 মিটার উঠছে, পরের মিনিটে আবার 3 মিটার নিচে নেমে আসছে। তো এখানে যদি দেখি 2 মিনিটে, তাহলে ওভারঅল কত উঠছে, 3 মিটার উঠছে, ঠিক আছে। তো মানে 60 মিটার উঠতে হবে, তাহলে 60-এর কাছাকাছি যদি নিয়ে যেতে চাই, তো জোর হিসাবে যদি রাখতে চাই, তাহলে এখানে 18 দিয়ে গুণ করব, আর এখানে 18 দিয়ে গুণ করলে 18 ইন্টু 2 মানে 36, আর 18 ইন্টু 3 করলে 54, মানে 60-এর খুব কাছাকাছি চলে আসলো। এবারে দেখো পরের যে মিনিট, পরের মিনিটেই কিন্তু আবার 6 মিটার উঠবে বাঁদরটা। তো একবার যখন এই মাথায় উঠে যাবে, তারপরে তো আর পিছলে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ একেবারে সে টপে বসে যাবে। তো তখন এই জায়গাটায় যোগ করো, এখানে 37 মিনিটে 60 মিটার বাঁদরটি উঠবে, 60 মিটার, ঠিক আছে। তো এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 40 দাগের কোশ্চেনে বলছে এখানে 2361 স্টার 48, মানে স্টারের জায়গায় এখানে কি বসবে। এখানে স্টার চিহ্ন স্থানে কোন অঙ্ক বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্য হতে গেলে এদের এই সংখ্যাটার প্রতিটা অঙ্কের যোগফল মানে সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 1 প্লাস এখানে x ধরে নিলাম, প্লাস 4 প্লাস 8। তো এটা 5 আর 6 11 12 16, আর 8 হলে কত হবে, 24 প্লাস এক্স।
তো এক্সের জায়গায় যদি আমি 3 বসাই তাহলে কি আসবে? 27 আসবে। 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 43 দাগের কোশ্চেন, একটি তথ্যের মানে যৌগিক গড় মিন এবং সংখ্যাগুরুর মানের পার্থক্য 69, তাহলে মানে এখানে হচ্ছে সংখ্যাগুরু মান মানে কিন্তু মড, পার্থক্য হচ্ছে 69, তবে সেই সংখ্যার যৌগিক গড় ও মধ্যমার পার্থক্য কত? তো আমাদের আগে সূত্র জানতে হবে মিন মিডিয়ান মডের। ফার্স্টে মড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো এখানে তাহলে আমাদের কি দেওয়া আছে? মিন মাইনাস মড ইকুয়ালস টু 69 দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি মড বের করতে চাই, মড ইকুয়ালস টু মিন মাইনাস 69, তাহলে এই জায়গাটায় আমরা মানটা বসিয়ে দেবো। এখান থেকে আমি লিখতে পারি মিন মাইনাস 69 মাইনাস 3 মিডিয়ান আর মাইনাস 2 মিন। তো এটা এইদিকে নিয়ে আসলে তাহলে 3 মিন মাইনাস মাইনাস এই তোমার এইদিকে মিডিয়ানটা ওইদিকে নিয়ে আসো, আর 69 এদিকে নিয়ে যাবো, তাহলে 3 মিডিয়ান মাইনাস 69, তাহলে 3 যদি কমন নিয়ে নিই তাহলে মিন মাইনাস মিডিয়ান ইকুয়ালস টু 3 দিয়ে ভাগ করে দাও 69/3, তার মানে আসবে কি 23। তো এখানে বলে দিয়েছে যৌগিক গড় এবং মধ্যমার পার্থক্য কত হবে? 23 হবে। নেক্সট 44 দাগের কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু 42 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তো ধরি গসাগু এক্স, তাহলে তিনটি সংখ্যা কি আসবে? একটা এক্স, 2x আর 3x। তাহলে এবারে লসাগু কি আসবে? এই তিনটের যেটা লসাগু হবে, এক্স করলে 1 2 3, তাহলে 6x হচ্ছে লসাগু। তো আমাদের লসাগু বলে দেওয়া আছে 42, তাহলে এক্স কত আসবে? এক্স আসবে 7, 642, তাহলে 7 আসবে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 49 দাগের কোশ্চেন, কোনো বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পেলে ওই বৃত্তের পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? তো এখানে দেখো বিফোর আর আফটার। তো এখানে বৃত্তের ক্ষেত্রফল আগে যা ছিল তার থেকে পরে 9 গুণ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি মানে কিন্তু 9 গুণ বৃদ্ধি পেয়েছে, মানে এখানে 9 আসলো। তো এই বৃত্তের, তো এখানে দেখো ক্ষেত্রফল কিন্তু সবসময় কি আসে? পাই r1 স্কোয়ার আর পাই r2 স্কোয়ার। মানে এখানে মেনলি পাই এর মান তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু r1 এর মান মানে ব্যাসার্ধ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই বিফোর আর আফটারে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে মেনলি তাহলে পাই পাই যদি কেটে দিই, r1 স্কোয়ার আর r2 স্কোয়ার, তার জন্য এইটা। তাহলে যদি r1 ইস টু r2 মান বের করি, সেটা কত আসবে? 1:3 আসবে। মানে এটা হচ্ছে 1 এর স্কোয়ার, এটা হচ্ছে 3 এর স্কোয়ার, এটা ঠিক আছে। তাহলে পরিধি আমরা কি জানি? 2πr1 ইস টু 2πr2। তাহলে এখানে সেই অনুপাত কিন্তু সেম থাকবে। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 3 গুণ বৃদ্ধি পাবে। তো এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 50 দাগের কোশ্চেন, ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি এবং এ বি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু 10 সেমি, মধ্যমা যদি এডি ইকুয়ালস টু 8 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত? তো এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে ভূমিটা বলে দিয়েছে বিসি, তাহলে নিশ্চয়ই এখানে এ আসবে। তো এখান থেকে যদি মধ্যমা টানা হয় তো অবশ্যই কিন্তু এটা এডি আসলো, আর এখানে বিডি ইকুয়ালস টু ডিসি হবে, কারণ একদম বিসিকে 2 ভাগে ভাগ করছে কিন্তু, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই। তো তাহলে এখানে 10, এটাও 10 বলে দেওয়া আছে। এ বি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু 10 সেমি, মধ্যমা বলে দিয়েছে কত? 8, এডি বলে দিয়েছে 8। তো আমাদের একটা জিনিস জানা আছে, ট্রিপলেট 3 4 5। তো এখানে দেখো ট্রিপলেট মানে হচ্ছে 5-এর স্কোয়ার ইকুয়ালস টু 4-এর স্কোয়ার, মানে 5 যদি অতিভুজ হয় 5-এর স্কোয়ার ইকুয়ালস টু 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার। এটা কিন্তু মানে মানে কি কোয়ালিফাই করে। তো তাহলে এর যে মাল্টিপল, ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি আসবে? এখানে 6, তারপরে 16, সরি 8,
8 আর এটা 10। তো দেখো 10 আর 8 আছে, তাহলে এই বিডি 6 আর এখানেও তাহলে 6 হবে। তুমি নর্মালিও করতে পারো, এখানে 10-এর স্কোয়ার ইকুয়ালস টু এখানে বিডি স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে বিডি ইকুয়ালস টু কত আসবে, 10-এর স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে 100 মাইনাস বিডি স্কোয়ার, এটা মাইনাস 64 মানে 36, তার মানে বিডি আসবে হচ্ছে 6 আসবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে বিসি কত আসবে, বিসি 6 প্লাস 6 মানে 12 সেমি হবে। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 15 দাগের কোশ্চেন, যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3√2 হলে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু কত হবে। তাহলে সূত্র জানা আছে আমাদের, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো তাহলে এখানে হচ্ছে 3√2 তার হোল কিউব, এইটা কেটে গেল, 3 ইন্টু 3√2। তো তাহলে আমাদের মানটা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে 3√2 কমন চলে গেল, তাহলে এখানে আসবে 9 ইন্টু 2 প্লাস 3, 3√2 18 প্লাস 3, তাহলে 3√2 ইন্টু 21, তাহলে 63√2। তো এই জায়গাটায় এইটা হবে, এটা 63। ঠিক আছে, এ দাগের অপশন সঠিক। নেক্সট 56 দাগের কোশ্চেন, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে গাড়ি তিনটি অতিবাহিত সময়ের অনুপাত হবে কত। তো দেখো এখানে কিন্তু যখন ডিস্টেন্স সেম থাকে তখন গতিবেগ আর সময় কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে কি হবে, এখানে তিনটে গাড়ি দেওয়া আছে এবং তার গতিবেগ স্পিডের অনুপাত দেওয়া আছে 2:3:4, তাহলে টাইম কি হবে, উল্টে যাবে, 1/2, 1/3 আর 1/4। তাহলে এই জায়গাটা যদি আমি উপরে 12 দিয়ে গুণ করি, তাহলে 12/2, 12/3 আর 12/4, তাহলে এখানে 6, 4, 3। তো অনুপাতটা হবে হচ্ছে বি দাগের অপশন সঠিক। নেক্সট 61 দাগের কোশ্চেন বলছে, নিচের টেবিলে 4টি গ্রামের লোক সংখ্যা এবং শিক্ষিত ও অশিক্ষিতর অনুপাত দেওয়া আছে। তো দেখো এখানে 4টে গ্রাম এবং পপুলেশন দেওয়া আছে, আর লিটারেট আর ইলিটারেট তার অনুপাত দেওয়া আছে। বলেছে 4টি গ্রামে মোট শিক্ষিত লোকের শতকরা হার বের করো। তো আমরা ফার্স্ট এতে দেখব। তো এখানে দেখো টোটাল হচ্ছে 5, 5 সমতুল্য 1500, তাহলে 2 সমতুল্য কত আসবে, মানে শিক্ষিত ব্যক্তি এই গ্রামে, তো 300 ইন্টু 2 মানে 600। বিতে দেখো কি আছে, এখানে হচ্ছে টোটাল 20, 20 সমতুল্য 4000, তাহলে এটা কাটলে 2 দিয়ে কাটলে 200, তাহলে 11 সমতুল্য আসবে হচ্ছে 2200। সিতে কি বলছে, এখানে হচ্ছে 15 সমতুল্য 3000, তাহলে 13 সমতুল্য কত আসবে, এখানে 15 দিয়ে কাটলে 15 দুগুণ 30 মানে 200 ইন্টু 13 করলে 2600। ডি দাগে দেখো কি বলছে, মানে ডিতে কি বলছে, 5 সমতুল্য 5500, তাহলে 4 সমতুল্য কত আসবে, 4400। তো এইটা, এইটা, তারপরে এটা, এইটা আর এইটা যোগ করলে কত আসবে, তো 0 0, 4 আর 6 যোগ করলে 10, আর 2, 10 আর 2 12 আর 6 18, হাতে 1, তাহলে 3 4 5 আর 4 9, তাহলে 9800। আর এটা যদি যোগ করি তাহলে কত আসবে, 0 0, এখানে 5 আর 5 10-এর 0, হাতে 1, 1 হলে এখানে 2 আর 4 6 আর 3 9 আর 5 14। তাহলে এখানে বলেছে যে শতকরা চেয়েছে, তাহলে এইটা ইন্টু 100, এটা দিয়ে কেটে দিলাম, এইটা কেটে গেল। তো এবার দেখো 4, 4 4 4 16, 4 5 6 7, দেখো 14 ইন্টু 7 করলে কিন্তু 70, 4 7 28, পুরোপুরি কেটে যাচ্ছে। তাহলে এখানে আসছে কত, 70%। ঠিক আছে, এখানে একটা শূন্য ছিল, 10 ছিল। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 62 দাগের কোশ্চেন, নিচের পাই চার্টটিতে একটি পরিবারের
ডিগ্রি অনুযায়ী খরচ বন্টন দেওয়া হয়েছে। এক মাসে মোট খরচ এত টাকা। তো এখানে দেখো এটা দেওয়া আছে, যাতায়াত বাবদ 79.2 ডিগ্রি, তারপরে 39.6 ডিগ্রি, এটা হচ্ছে ওষুধ বাবদ ছিল। বাজার খাতে হচ্ছে 68.4 ডিগ্রি, আর মুদি বাবদ হচ্ছে 82.8 ডিগ্রি। তো পুরোটা আমরা কি জানি, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে যদি আমরা এইগুলো বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা বিনিয়োগ যেটা সেটা পেয়ে যাব, বিনিয়োগ। তো এখানে যোগ করো, 79.2 ডিগ্রি, 39.6, 82.8, আর 68.4, সবকটা ডিগ্রি আসবে। তো এখানে দেখো, 8 8 2 10, আর 16, আর 4 20, শূন্য হাতে 2, এখানে 11, আর 9 20, আর এদিকে 10, 30 আসলো। 3 মানে এখানে 10, 13, 13 আর 6 19, 19 আর 8 করলে 27। তো মানে 270 ডিগ্রি হয়ে গেল। আর বাকি আছে তাহলে কি, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা হচ্ছে এখানে আসবে, এটা হচ্ছে বিনিয়োগ করেছে। তাহলে 360 ডিগ্রি সমতুল্য টোটাল খরচ কত, 45,800। তাহলে 90 ডিগ্রি সমতুল্য কত হবে, 45800। 360 ইন্টু 90, 4, 4 একে 4, 4 একে 4, 4 4 16, তারপরে 4 5 20, শূন্য মানে 11,450 টাকা হচ্ছে বিনিয়োগ খাতে খরচ করেছে। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেন, এখানে বলছে রেখাচিত্রের সাহায্যে বিভিন্ন শহর থেকে পরীক্ষার জন্য হাজির হওয়া ছাত্রের সংখ্যা হাজারে। এখানে ছাত্রের সংখ্যা দেওয়া আছে। তো দেখো, এর জন্য হচ্ছে এইটা, বি এর জন্য এইটা, সি এর জন্য এইটা, এটা কিন্তু একটু মানে হয়ে গেছে, এটা ডি এর জন্য এইটা, ই এর জন্য এটা, আর এফ এর জন্য এখানে। তো দেখো, সব থেকে কম যেটা সেটা হচ্ছে 17,500, এটা হাজারে সব, তাহলে 17,500। তো তারপরে দ্বিতীয় সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে এফ এ হবে, এটা হচ্ছে 20,000। তো ডি দাগের অপশন এখানে সঠিক। এখানে বলেছে কোন শহর থেকে আগত পরীক্ষার্থীর সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন। তো বি দাগের অপশন, এই ডি দাগের অপশন সঠিক। নেক্সট 66 দাগের কোশ্চেন, নিচের টেবিলে একটি কোম্পানির 5% আলাদা আলাদা 5টি আলাদা আলাদা শাখায় আহ, কতজন কর্মী নিযুক্ত আছে সাল অনুযায়ী দেখানো হয়েছে। তো এখানে 2014 থেকে 2019 পর্যন্ত সাল লেখা আছে, এবং প্রতিটা শাখায় কতজন করে কর্মী আছে সেটা পুরো লিস্ট দেওয়া আছে। তো এখানে বলছে 2014 সালে শাখা 1 থেকে 2018 সালের শাখা 5-এর শতকরা কতজন কর্মী বেড়েছে। তো এখানে 2014 শাখা 1 তাহলে কত, 75, আর 2018 সালে শাখা 5-এ কতজন, 90 জন। তো এখান থেকে কত বেড়েছে দেখো, এখান থেকে কিন্তু বেড়েছে হচ্ছে 15 জন বেড়েছে, তাই তো। তাহলে কি আসবে, 15 বাই, এখান থেকে বিচার হবে 75 থেকে, 15/75 ইন্টু 100, তাহলে 5×75, 5 দিয়ে এটা কাটলে 20, তাহলে 20% বৃদ্ধি হয়েছে। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 71 দাগের কোশ্চেন, এখানে বলছে পি কিউ আর, পি কিউ আর আর, এখানে 9, 18, এটা হচ্ছে 12, তাহলে এদের লসাগু কত আসবে, 36, তাহলে 4, এটা হবে 2, এটা কত হবে, 3। তো এদের দক্ষতা পেয়ে গেলাম, পি কিউ আর এর দক্ষতা 4 2 3। এবারে বলেছে আহ, যে প্রথম দিন পি কাজটি কাজটি করতে শুরু করলো, দ্বিতীয় দিন কিউ কাজটি শুরু করলো, এবং তৃতীয় দিন আর কাজটি করলো। আচ্ছা, মানে প্রথম দিন পি কাজটি করতে শুরু করলো, দ্বিতীয় দিন কিউ কাজটি করলো, এবং তৃতীয় দিন আর কাজটি করলো, এবং এই ক্রমে শেষ পর্যন্ত তারা কাজটি করতে থাকলো। এই ক্রমে কাজটি শেষ করতে কতদিন লাগবে। তো ফার্স্ট দিনে, প্রথম দিন, ফার্স্ট ডে হচ্ছে পি করেছে 4 অংশ, তারপরে সেকেন্ড দিনে কিউ করেছে, এটা পি করেছে, সেকেন্ড দিনে কিউ করেছে 2 অংশ, থার্ড দিনে আর করেছে 3 অংশ। তাহলে 3 দিনে টোটাল কত কাজ হয়েছে, 4 আর 2 যোগ করলে 6,
6 আর 3 যোগ করলে 9, 9 অংশ কাজ হয়েছে। তাহলে আমাদের টোটাল কাজ করতে হবে 36 অংশ, কিন্তু এখানে 3 দিনে 9 অংশ কাজ হয়েছে। তাহলে যদি 36 অংশ কাজ করতে হয় তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করো, তাহলে 12 দিনে কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে যাবে 36 অংশ 12 দিনে। তো এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেন, এখানে বলছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করুন। তো শ্রেণী অন্তরাল, তো 10 থেকে মানে 0 থেকে 10 মানে শ্রেণী অন্তরালগুলো দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো ফার্স্ট আমাদের কমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে, তাহলে সিএফ দিয়ে ডিনোট করছি। তো আসবে প্রথমটা আসবে 10, এই যে 10 10 লিখে দিলাম। তো পরের যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা কি হবে, এই যে 10 প্লাস এই যে ফ্রিকোয়েন্সি সের সাথে যোগ করলে এখানে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি চলে আসলো। পরেরটা আসবে 7 প্লাস 18 যোগ করলে আসবে কত, এটা 25। তারপরে 9 প্লাস 25 যোগ করলে 34। তারপরেরটা আসবে কি 12 প্লাস 34 যোগ করলে 46, এটা আসলো। এবারে এবারে দেখো এটা কিন্তু 46, হ্যাঁ। এবারে হচ্ছে আমাদের সূত্রটা, মধ্যমার সূত্র কি, এটা হচ্ছে আই। আই মানে হচ্ছে যে মধ্যমা যে শ্রেণী অন্তরাল এইটা, এক্ষেত্রে এইটা হবে, দেখো এইদিকে দুটো এদিকে দুটো, মানে মধ্যমা এইখানটা হবে। তো এইটার লোয়ার লিমিট মানে এক্ষেত্রে আই ইকুয়ালস টু 20 আসবে, লোয়ার লিমিট 20। তো আই প্লাস এখানে আসবে হচ্ছে n/2, এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির যোগফল সমষ্টি, n/2 মাইনাস সিএফ, সিএফ মানে হচ্ছে যে মধ্যমা শ্রেণী অন্তরাল তার আগের ফ্রিকোয়েন্সি। তো এক্ষেত্রে মানে আগের হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে 18, তাহলে সিএফ ইকুয়ালস টু এখানে 18 আসবে। তারপরে এখানে এফ, নিচে এফ আসবে। এই এফ মানে কি, এফ মানে হচ্ছে মধ্যমা যে শ্রেণী অন্তরাল তার ফ্রিকোয়েন্সি, এক্ষেত্রে 7, তাহলে এফ ইকুয়ালস টু 7। আচ্ছা, আর এইটা ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে এই মধ্যমা সিরিজের মধ্যেকার অন্তর্ফল। তো 20 আর 30-এর মধ্যেকার অন্তর্ফল এইচ ইকুয়ালস টু 10। তাহলে এন ইকুয়ালস টু কত আসবে, 10 প্লাস 8 প্লাস 7 প্লাস 9 প্লাস 12। তো এটা যোগ করলে 18 আর 12 যোগ করলে 30, আর 9 39, আর 7 46। তো এখানে 20 প্লাস 46/2 করলে 23, মাইনাস সিএফ মানে কত 18 বাই এফ কত 7 ইন্টু এইচ হচ্ছে 10। তো এখানে 20 প্লাস এটা করলে 5 ইন্টু 10 করলে 50/7। তো তাহলে 7 মানে 140 প্লাস 50 মানে 190/7। তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 77 দাগের কোশ্চেন, একটি গ্রামের জনসংখ্যা ছিল এতজন, এটি প্রথম বছরে বৃদ্ধি পায় 20%, এবং দ্বিতীয় বছরে বৃদ্ধি পায় 30%। এই 2 বছর পর গ্রামের জনসংখ্যা হলো ড্যাশ জন। তাহলে 4 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 4 লক্ষ হচ্ছে মানুষ ছিল একটা গ্রামে। তো মানে প্রথম বছর বৃদ্ধি পেয়েছে হচ্ছে 20%, তো 100-র উপরে আসবে 120। আর পরের বছর বৃদ্ধি পেয়েছে 30%, তাহলে 100-র উপরে আসবে 130। তাহলে দুটো শূন্য দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের এখানে 3টে শূন্য আগে আমি লিখে নিলাম। আর এবারে গুণ করতে হবে কি, 12 ইন্টু 4 করলে 4 × 48 ইন্টু 13। তো ফার্স্ট আমি 8 3 অষ্টা 24-এর 4, 2 12 আর 2 14, আর এখানে 8 আর 4, তো 4 12 6, তাহলে 624। তাহলে 6 মানে 6,24,000 অ্যান্সার হবে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে ঘড়িতে 6টা 20 বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ডিগ্রি মানে কোণ উৎপন্ন হবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো থিটা ইকুয়ালস টু আমাদের সূত্র হচ্ছে 60 ইন্টু এইচ আওয়ার হ্যান্ড ডিফারেন্স, আর 11 ইন্টু এম মানে মিনিট হ্যান্ড বাই 2। তো এখানে 60 ইন্টু এখানে 6টা 20 মানে আওয়ার হ্যান্ড মানে 6, আর ডিফারেন্স 11 ইন্টু 20/2। তো এখানে দেখো 360, আর এটা আসছে যেহেতু এটা বড় সুতরাং এখানে মাইনাস আমি দিতে পারি, -220
2, তাহলে এখানে আসছে কি 140/2 মানে 70, 70 ডিগ্রি। তো এখানে যেহেতু এরকম আছে, তাহলে আমরা কি করব, বড় কোণটা চেয়েছে তার মানে, তো 360 থেকে যদি 70 বিয়োগ করে দিই তাহলে 290 ডিগ্রি আসবে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট, 84 দাগের কোশ্চেন, একজন অসাধু দোকানদার দাবি করেন যে তিনি 95 টাকা কেজি দরে চাল বিক্রি করেন, তাতে 1 কেজি লেখা থাকে, কিন্তু আসলে এর ওজন 950 গ্রাম। এইভাবে 100 কেজি প্রকৃত ওজনের চাল বিক্রি করে তিনি যে লাভ অর্জন করেন তার পরিমাণ কত? তো আগে আমরা 1 কেজি হিসাবে কত লাভ করছে সেটাকে দেখে নিই। তো ওয়েটে সে ঘাপলা করছে বিক্রি করার সময়, তাহলে 1 কেজি গ্রাম মানে এক মানে সরি 1000 গ্রাম সে দিচ্ছে কত, 950 গ্রাম দিচ্ছে। ঠিক আছে, তো এবারে যদি আমি কাটি এটা, 0 0 কেটে দিলাম। এবার 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 19, তাহলে ওয়েট আমাদের অনুপাত পেলাম এইটা। তাহলে প্রাইসের ক্ষেত্রে কিন্তু উল্টে যাবে, তখন 19 এটা 20 আসবে। তাহলে 19 সমতুল্য এখানে 95 বলে দিয়েছে, 95 টাকা। তাহলে এই এখানে লাভ হচ্ছে এক, 1 অনুপাত লাভ হচ্ছে, তাহলে 1 সমতুল্য আসবে কত, 5 টাকা। ঠিক আছে, তো 1 কেজির জন্য তার 5 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 কেজির জন্য লাভ 5 টাকা, তাহলে 100 কেজির জন্য লাভ হবে কত, 500 টাকা। তো এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 85 দাগের কোশ্চেন বলছে এইটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে 266,805, তো 3 দিয়ে যাবে, 3 3 অষ্টা 24, তারপরে আবার 3 অষ্টা 24, 3 নং 27, 3 তিরিকে 9, 3 পাঁচে 15, আবার 3 দিয়ে করো, তাহলে হচ্ছে 3 দুগুণ 6, তারপরে হচ্ছে 3 নং 27, তারপরে আবার 3 ছক 18, 18, তারপরে কত যাবে এবারে, 3 4 12, আর 5, 3 5 15, আবার কত এবারে 5 দিয়ে করে দেখো, 5 5 25, তারপরে 5 নং 45, এটা আসবে হচ্ছে 5 দুগুণ 10, আর 5 নং 45। তো এবারে দেখো 7 দিয়ে করো, তাহলে 7 8 56, তারপরে 4 7 28, আর 7 7 49, 7 দিয়ে করো, 7 1 7, 7 দুগুণ 14, 1, তারপরে 11 আর 11, কারণ 11-এর স্কোয়ার হয় এটা, তাহলে 3-এর স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7, মানে 7-এর স্কোয়ার ইন্টু 11-এর স্কোয়ার। তো এখানে অ্যান্সার হবে কোনটা, এর আগের অপশনটা সঠিক হবে। নেক্সট, তো এদিকে আর কোনো অঙ্ক টঙ্ক নেই, তো এটাই লাস্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, এইটাই লাস্ট কোশ্চেন ছিল অঙ্কের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর